গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের আঙ্গুল কাটা জগলু চতুর্থ এবং শেষ খণ্ড। গভীর রাতে জগলু ভাই টেলিফোন করলেন। আমি তখন নিজের বিছানায় শোবার আয়োজন করছি। বৃষ্টি চলছেই। সন্ধ্যার দিকে একটু থেমেছিল। সন্ধ্যার পর থেকে প্রবল বর্ষণ এবং দমকা বাতাস। ঢাকা শহরে ইলেকট্রিসিটিও নেই। মেইন ইলেকট্রিক গ্রিড নাকি ফেল করেছে। গাঢ় অন্ধকারে চাদরের নিচ থেকে টেলিফোনে কথা বলার ভালো মজা আছে। আমি জগলু ভাইয়ের সঙ্গে কথা বলে মজা পাচ্ছি। হ্যালো হিমু। ইয়াস জগলু ভাই, আপনি কোথায়? আমি শুভ্রের বাসায়। বলেন কি, আটকা পড়ে গেছেন? আটকা পড়ার তো কিছু নাই। এমন ঝড় বৃষ্টির মধ্যে একটা বাচ্চা ছেলেকে একা ফেলে রেখে আমি যাই কিভাবে? সেটাও কথা। রাতে কি এখানেই থাকবেন? এছাড়া আমার কি অন্য কোনো বিকল্প আছে? ঝড় বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি নেই, বাচ্চা একটা ছেলে। আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে, নিজেরাই রাঁধলাম। ডিম ছিল, ডাল ছিল। ডিম, ডাল, চাল মিশিয়ে খিচুড়ি টাইপ একটা বস্তু তৈরি করেছি। খেতে ভালো হয়েছে। আপনি রাঁধলেন? হ্যাঁ আমি। শুভ্র ছিল আমার অ্যাসিস্ট্যান্ট। শুভ্র কি জেগে আছে না ঘুমোচ্ছে? ঘুমাচ্ছে। মজার একটা কথা শোনো হিমু, যেই আমি ছেলেটাকে বললাম এত রাতে তোমাকে একা ফেলে আমি যাব না, অমনি সে কী করলো জানো? ঝাঁপ দিয়ে আমার গায়ে এসে পড়ল। আমি প্রস্তুত ছিলাম না। হুড়মুড় করে চৌকি থেকে নিচে পড়ে গেলাম। জগলু ভাইয়ের ছেলে বাবু ও আমি মুখোমুখি বসে আছি। ছেলেটির বয়স 4 কিংবা 5। বড় বড় চোখ। কোনো কথা বলার আগে অনেকক্ষণ তাকিয়ে থাকে। গরমের মধ্যেও তাকে ফুল হাতা শার্ট পরানো হয়েছে। সে খাটের মাথার দিকে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছে। তার হাতে লম্বা লেজের একটা খেলনা বাদর। বাদরটার চোখও তার মতোই বড় বড়। আমি তাকিয়ে আছি বাদরটার দিকে। এক সময় ভয় ভয় বললাম, তোমার এই বাদরটা কি কামড়ায়? বাবু অবাক হয়ে বলল, কামড়াবে কেন? এটা তো খেলনা বাদর, ভেতরে তুলা ভরা। আমি তার মতোই অবাক হয়ে বললাম, সত্যি খেলনা? বাবু বলল, হ্যাঁ, হাতে নিয়ে দেখুন। আমি বললাম, কোনো দরকার নেই, তুমি হাতে নিয়ে বসে থাকো। বাদরের কামড় খাওয়ার আমার কোনো শখ নেই। আপনাকে বললাম না এটা খেলনা। খেলনা হলে ভালো কথা। তুমি কি কিছুক্ষণ এই জন্তুটাকে চাদর দিয়ে ঢেকে রাখবে? আপনার ভয় লাগছে? আপনি ভীতু? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, বাবা রে, আমি ভীতু না, কিন্তু জন্তু জানোয়ার আমি পছন্দ করি না। তুমি দয়া করে এটাকে চাদরের নিচে ঢোকাও। পৃথিবীর সব শিশু বয়স্ক ভীতু মানুষ দেখতে পছন্দ করে। বাবুও পছন্দ করল। সে তার খেলনা বাদর চাদরের নিচে লুকিয়ে ফেলল। আমি বললাম, লেজটা বের হয়ে আছে, লেজটাও ঢোকাও। বাবু বাদরের নিচে লেজ ঢুকাতে ঢুকাতে আনন্দিত গলায় বলল, আপনি এত ভীতু? আমি বললাম, পৃথিবীতে সাহসী মানুষ যেমন থাকে, ভীতু মানুষও থাকে, বুঝেছ? বাবু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার চোখে আনন্দ ঝলমল করছে। আমি বললাম, তুমি কি আমাকে চিনেছ? না। সে কি, তোমার সঙ্গে আমার অনেকবার টেলিফোনে কথা হয়েছে। আমি তোমার হিমু চাচা। এখন চিনেছি। বাবা কোথায়? তোমার বাবা কোথায় তা তো জানি না। তোমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছিল একটা ভূতের বাচ্চা জোগাড় করার। বাচ্চা জোগাড় হয়েছে। ছেলে বাচ্চা পাওয়া যায়নি, মেয়ে বাচ্চা। কোথায়? সঙ্গেই আছে, চাদর দিয়ে ঢেকে রেখেছি। এরা আলো সহ্য করতে পারে না। আমার কাছে দিন তো। এখন দেয়া যাবে না। তোমার জন্মদিনে তোমার বাবা তোমার হাতে দেবেন। আমি শুধু স্যাম্পল দেখাতে এনেছি। তোমার পছন্দ হয় কি না জানা দরকার। তুমি চেয়েছিলে ছেলে ভূতের বাচ্চা, এটা মেয়ে। কই একটু দেখান না। জানালা বন্ধ করতে হবে, এত আলোতে বের হয়ে যাবে না। কাউকে বলো দরজা জানালা বন্ধ করতে। বাবু চিৎকার করে ডাকলো, ফুপু, বড় ফুপু। মধ্যবয়স্ক এক মহিলা ঢুকলেন।
চোখ ভর্তি সন্দেহ নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বিনীত ভঙ্গিতে বললাম, জগলু ভাই আমাকে পাঠিয়েছেন। আমার কথায় ভদ্রমহিলার চোখের সন্দেহ দূর হলো না। তিনি শীতল গলায় বললেন, আপনি এই ঘরে ঢুকলেন কিভাবে? আমি বললাম, দরজা খোলা ছিল, ঢুকে পড়েছি। দরজা তো কখনো খোলা থাকে না। আজ ছিল বলেই তো ঢুকেছি। আপনি কি দয়া করে এই ঘরের জানালাগুলো একটু বন্ধ করবেন? কেন? বাবুর জন্য একটা উপহার এনেছি, তাকে দেব। উপহারটা এমন যে আলোতে দেখানো যাবে না। কি উপহার? একটা ভূতের বাচ্চা। ভদ্রমহিলার চোখের সন্দেহ আরও ঘনীভূত হলো। তিনি তাকালেন বাবুর দিকে। বাবু বলল, উনাকে ছেলে ভূতের বাচ্চা আনতে বলেছিলাম, উনি এনেছেন মেয়ে ভূতের বাচ্চা। ভদ্রমহিলা বললেন, কি এনেছেন দেখান। আমি বললাম, দেখান বললেই তো আর দেখানো যায় না, ঘরের দরজা জানালা বন্ধ করতে হবে। তাছাড়া আপনার সামনে আমি এই জিনিস বেরও করব না। ভূতের বাচ্চারা ভীতু প্রকৃতির হয়, আপনাকে দেখে ভয় পেতে পারে। বাবু বলল, ফুপু, তুমি দরজা জানালা বন্ধ করে চলে যাও তো। আমি হাসি মুখে বললাম, ভূতের বাচ্চা তো এই বাড়িতেই থাকবে। বাবু যদি পরে আপনাকে দেখাতে চায় আপনি দেখবেন, আপনাকে এই মুহূর্তেই যে দেখতে হবে তা তো না। চাদরের আড়াল থেকে আমি সবুজ রঙের চ্যাপ্টা একটা বোতল বের করলাম। বোতলের মুখ সিলগালা দিয়ে বন্ধ করা। বোতলের ভেতর 2টি মার্বেল। ভালো করে তাকালে ধোঁয়াটে কিছু একটা দেখা যায়। আমি বললাম, ধোয়া ধোয়া জিনিসটা ভূত। কাচের গোল জিনিস 2টি চেনো? না। এদের বলে মার্বেল। ভূতের বাচ্চাটা যেন খেলতে পারে এই জন্য মার্বেল দিয়ে দেওয়া। ওর নাম কি? নাম জানি না, নাম জিজ্ঞেস করে জেনে নিও। কথা বলে? ছোটদের সঙ্গে বলে, বড়দের সঙ্গে বলে না। কি খায়? এখন চাঁদের আলো খায়, আর একটু বড় হলে মোমবাতির আলো, কুপির আলো, হারিকেনের আলো এইসব খাবে। কিভাবে খায়? বোতলটা চাঁদের আলোতে কিছুক্ষণ রেখে দিলেই তার খাওয়া হয়ে যাবে। এর মা বাবা কোথায়? কোথায় তা তো জানি না, তুমি জিজ্ঞেস করে জেনে নিও। এখন জিজ্ঞেস করব? এখন জিজ্ঞেস না করাই ভালো। আমি সামনে আছি তো, জবাব দেবে না। আমাকে পছন্দ করে না। কেন পছন্দ করে না? এটাকে আমি ধরে এনেছি তো, এই জন্যই আমাকে পছন্দ করে না। তোমাকে কেউ যদি ধরে নিয়ে ভূতদের কাছে দিয়ে আসতো, তুমি পছন্দ করতে? না। এখন বোতলটা দাও, আমি এটা নিয়ে চলে যাই। না, আমি বোতল দেব না। তুমি ছেলে ভূত চেয়েছিলে, এটা তো মেয়ে। বাবু গম্ভীর গলায় বলল, আমি বোতল দেব না। সে বোতল চাদরের নিচে লুকিয়ে ফেলল। বাবু সম্পর্কে যেসব তথ্য জানলাম তা হলো, বাবুর মা মারা গেছে তার 1 বছর বয়সে। বাবুর 2 ফুপু তাকে পালাক্রমে লালন পালন করেন। এখন দায়িত্বে আছেন বড় ফুপু, যার নাম রোকসানা। বাবুর অসুখ ধরা পড়েছে 3 বছর বয়সে। এই অসুখে রক্তের লোহিত কণার তৈরি কমে যায়। যেগুলো তৈরি হয় সেগুলো থাকে ভাঙা ভাঙা। অসুখের একটাই চিকিৎসা, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। সেই চিকিৎসা 1 দফা করা হয়েছে, কাজ হয়নি। 2য় দফা চিকিৎসার প্রস্তুতি চলছে। সেটা কখন শুরু হবে কেউ জানে না। বাবুর সঙ্গে তার বাবার দেখা হয় না বললেই চলে। গত 6 মাসে পিতা পুত্রের কোনো দেখা সাক্ষাৎ হয়নি। ছেলেটা তার বাবার জন্য সব সময় অপেক্ষা করে থাকে। তার খাটের একপাশে সে বাবার জন্য 2টো বালিশ দিয়ে রাখে। তার ধারণা কোনো এক রাতে ঘুম ভেঙে সে দেখবে বাবা তার পাশে শুয়ে আছে। বাবুকে দেখে চলে আসার সময় তার ফুপু রোকসানা বেগমের সঙ্গে কথা হলো। অতি শীতল ধরনের মহিলা, কথাবার্তা কাটা কাটা। তিনি ধরে নিয়েছেন আমি আঙ্গুল কাটা জগলুর দলের একজন। আমার চাদর ঝাড়া দিলে 5-6টা কাটা আঙ্গুল পাওয়া যাবে। তিনি কঠিন গলায় বললেন, আপনার ওস্তাদের খবর কি? আমি বললাম, ভালো। আপনার ওস্তাদের ডান হাত মতি মিয়া ধরা পড়েছে। এই বাড়িতে বাবুকে দেখতে এসে ধরা পড়েছে। আমি বললাম, ওস্তাদের কাছ থেকে এই খবর পেয়েছি। আপনিও এখান থেকে ধরা খাবেন, পুলিশ আপনাকে ধরবে। আমি হাসি মুখে বললাম, ধরবে না। পুলিশ ধরাধরি কাজ দিনে করে না, রাতে করে।
সকাল ৮টায় কোনো অপরাধী পুলিশের হাতে ধরা পড়েছে এমন রেকর্ড নেই। এই সময় পুলিশ ভাইরা চা নাস্তা খায়। আপনি কি আপনার ওস্তাদকে একটা কথা বলতে পারবেন? পারবো। তাকে বলবেন সে যেন তার ছেলের দায়িত্ব অন্য কাউকে দেয়। আমি আর আমার বোন এই দায়িত্ব নেব না। পুলিশ যে আমাদেরকে কী পরিমাণ যন্ত্রণা করে তা আপনার ওস্তাদ জানে না। আমি ওস্তাদকে বলবো। আজকের খবরের কাগজ পড়েছেন? আমি খবরের কাগজ পড়ি না। আজকেরটা পড়ে দেখতে পারেন, ভালো লাগার সম্ভাবনা আছে। বাসায় খবরের কাগজ আছে, এনে দেব? দিতে পারেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খবর পড়ে শেষ করলাম। প্রথম পাতায় সচিত্র খবর। আঙ্গুল কাটা জগলুর গ্রুপের সদস্য কুখ্যাত সন্ত্রাসী মতি মিয়া ক্রসফায়ারে নিহত। পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়েছিল। এই সময় তার সঙ্গী সাথীরা গুলি ছুড়তে শুরু করে। সুযোগ বুঝে মতি মিয়া পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পালিয়ে যেতে চেষ্টা করলে দুই দলের ক্রসফায়ারে নিহত হয়। তার লাশ গত 2 দিন ধরে হাসপাতালের মর্গে পড়ে আছে। তার আত্মীয় স্বজনরা কেউ লাশ নিতে আসেনি। মতি মিয়ার মৃত্যুর সংবাদে চানখারপুর এলাকার অধিবাসীরা মিষ্টি বিতরণ করে। রোকসানা বেগম বললেন, খবর পড়েছেন? জি। আপনাদের সবার ক্ষেত্রে এই ব্যাপার ঘটবে। ডেড বডি মর্গে পড়ে থাকবে, কেউ আনতে যাবে না। আপনার ওস্তাদের ডেড বডিও আমরা কেউ আনতে যাব না। এই খবরটা কি আপনি আপনার ওস্তাদকে দিতে পারবেন? পারবো। আপা যাই? আপা ডাকবেন না, আমি আপনাদের কারোর আপা না। মতি মিয়ার ডেড বডি হাসপাতালের মর্গ থেকে রিলিজ করা খুব ঝামেলার ব্যাপার হবে বলে ভেবেছিলাম। বাস্তবে কোনো ঝামেলাই হলো না। 2টা ফর্ম ফিল আপ করলাম, 3 জায়গায় দস্তখত করলাম। যিনি ফর্ম ফিল আপ করালেন তিনি একবার জিজ্ঞেস করলেন, আপনার কি হয়? আমি বললাম, ভাই। ভদ্রলোক চোখ সরু করে বললেন, আপনি কি করেন? প্রশ্নের উত্তরে আমি মিষ্টি করে হাসলাম। তাতেই ভদ্রলোকের মুখ শুকিয়ে গেল। তিনি বিড়বিড় করে বললেন, লাশ নেবেন কিভাবে? আমি বললাম, ঠেলা গাড়ি। ভদ্রলোক এমনভাবে মাথা নাড়লেন যেন ঠেলা গাড়িতে লাশ নেওয়াটাই উত্তম ব্যবস্থা। ঠেলা গাড়িটা এখন মনসুর সাহেবের বাড়ির সামনে। আমি মনসুর সাহেবের ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছি। আমি এসেছি স্যুটকেস ডেলিভারি নিতে। আজ মঙ্গলবার। পিতা কন্যা দুজনেরই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা। মাল আজকের মধ্যেই ডেলিভারি না নিলে সমস্যা হবে। জগলু ভাই ব্যাপারটা সহজভাবে নেবেন না। স্যুটকেস ডেলিভারি পেয়ে গেছি। পিতা কন্যার কাছে বিদায় নেওয়া হয়েছে। কন্যা আজ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। কেক খেতে দিয়েছে, কফি খেতে দিয়েছে। ভালো জায়গার কেক। কেক থেকে ভেসে আসা মাখনের গন্ধ এখনও বাতাসে ভাসছে। মনসুর সাহেব বললেন, আমি তোমাকে বলেছিলাম মাসের 1 তারিখে এসে আমার ক্যাশিয়ারের কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাবে। তুমি তো আসোনি। আমি হাসি মুখে বললাম, স্যার সময় পাইনি, বেকার মানুষের ব্যস্ততা থাকে বেশি। মনসুর সাহেব কিছু বলতে যাচ্ছিলেন, এই সময় তার দারোয়ান এসে কানে কানে কি যেন বলল। মনসুর সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আবার কানে কানে তার মেয়েকে কি যেন বললেন। মেয়ের মুখও ছাইবর্ণ হয়ে গেল। আমি বললাম, কোনো সমস্যা? মনসুর সাহেব কিছু বললেন না। মিতু বলল, আমাদের বাসার সামনে যে ঠেলা গাড়ি দাঁড়িয়ে আছে সেটা কি আপনি নিয়ে এসেছেন? আমি বললাম, হ্যাঁ। মিতু বলল, ঠেলা গাড়িতে বিছানার চাদর দিয়ে ঢাকা জিনিসটা কি? আমি বললাম, একটা ডেড বডি। জগলু ভাইয়ের আপন লোক মতি মিয়ার ডেড বডি। স্যার, মতি মিয়াকে চিনেছেন নিশ্চয়ই? মনসুর সাহেব থেমে থেমে বললেন, তুমি তার ডেড বডি নিয়ে কি করছো? কবর দিতে নিয়ে যাচ্ছি স্যার। হাসপাতালের মর্গ থেকে রিলিজ করে এনেছি, এখন গোরস্থানে নিয়ে যাব। মিতু বলল, বাড়ির সামনে একটা ডেড বডি রেখে আপনি চা কেক খাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, জীবিত মানুষই চা কেক খাবে। মৃত মানুষও যদি চা কেক খেতে পারত তাহলে মতি ভাইকেও ডেকে আনতাম। দারোয়ান এখনও আছে। সে এমনভাবে তাকিয়ে আছে যেন হুকুমের অপেক্ষা করছে। বড় সাহেবের হুকুম পাবে আর সে ঝাঁপ দিয়ে পড়বে আমার ওপর। আমি দারোয়ানের দিকে তাকিয়ে বললাম,
দারোয়ান ভাই, আপনি ঠেলা গাড়ির আশেপাশে থাকলে ভালো হয়, কুকুর ডেড বডি অ্যাটাক করতে পারে। দারোয়ান তাকালো তার বড় সাহেবের দিকে। সেই দৃষ্টিতে পরিষ্কার লেখা, আপনি অনুমতি দেন আর চুপ করে দেখেন আমি কী করি। বড় সাহেব তেমন কোনো হুকুম দিলেন না, চোখে ইশারা করলেন চলে যেতে। ঘরে আমরা এখন 3 জন। নীরবতা চলছে। কেউ মনে হয় বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, স্যার চলি। মনসুর সাহেব আমাকেও বসতে ইশারা করলেন। আমি ধপ করে বসে পড়লাম। মিতু অবাক হয়ে বাবার দিকে তাকাচ্ছে। সম্ভবত বোঝার চেষ্টা করছে কেন তার বাবা আমাকে বসতে বলল। মিতু কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, তখনই আমার মোবাইল বাজলো। আমি বোতাম টেপার আগেই বুঝতে পারলাম টেলিফোন করেছে জগলু ভাই। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ সময় রিং শুনে বোঝা যায় টেলিফোন কে করেছে। ব্যাপারটা কি কে জানে। হিমু, জি জগলু ভাই, ভালো আছেন? তুমি কোথায়? মনসুর সাহেবের বাসায়, মাল ডেলিভারি নিতে এসেছি। পেয়েছো? জি পেয়েছি, 10 মিনিটের মধ্যে চলে আসো। কোথায় চলে আসবো? রমনা পার্কে, ওই দিন যেখানে বসেছিলে সেখানে। আমার লোক থাকবে। জগলু ভাই, একটু যে দেরি হবে, 4 ঘন্টা ধরে রাখেন, তার বেশিও লাগতে পারে। কেন দেরি হবে? আমার সঙ্গে আছে মতি মিয়ার ডেড বডি, হাসপাতাল থেকে রিলিজ করিয়েছি। দাফন কাফনের সময় লাগবে। এখান থেকে আজিমপুর গোরস্থানে যেতেই লাগবে 2 ঘন্টা। ঠেলা গাড়িতে করে যাওয়া, বুঝতেই পারেন। তোমার সঙ্গে মতি মিয়ার ডেড বডি? জি। সত্যি কথা বলছো? জি। জগলু ভাই চুপ করে আছেন। ঘটনা হজম করতে সময় লাগছে। সময় লাগার কথা। হিমু। জি ওস্তাদ। মতি সবসময় বলতো মারা গেলে তার ডেড বডি যেন গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়, তার বাবার পাশে যেন তার কবর হয়। তার বাড়ির নেত্রকোনা জেলা, থানার নাম কেন্দুয়া, গ্রাম রোয়াইল বাড়ি। একটা মাইক্রোবাস করে ডেড বডি নিয়ে যাও, পারবে না? অবশ্যই পারবো। আপনারা কেউ যাবেন? না। মাইক্রোবাসের ভাড়া কোত্থেকে দেব? সুটকেসের টাকা নিয়ে খরচ করো। ওই টাকাটা ভাঙতে ইচ্ছে করছে না। আপনি বরং একটা কাজ করুন, মনসুর সাহেবকে বলুন তিনি যেন একটা গাড়ি দেন। উনি আমার সামনেই আছে, নিন কথা বলুন। আমি হতভম্ব মনসুর সাহেবের হাতে টেলিফোন ধরিয়ে দিয়ে মিতুর দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হাসতে হাসতে বললাম, আর 1 কাপ কফি খাওয়াবে? ঘরের কফি এবং চটপটি কখনো দোকানের মতো হয় না। তোমাদের কফি দোকানের চেয়েও ভালো। মিতু অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনসুর সাহেবও তাকিয়ে আছেন। ওনার সঙ্গে জগলু ভাইয়ের কী কথা হয়েছে জানি না, তবে মনসুর সাহেবের দৃষ্টিতে কোনো উত্তাপ নেই। মনসুর সাহেব ক্লান্ত গলায় বললেন, হিমু শোনো, ডেড বডি ক্যারি করার মতো গাড়ি আমার কাছে নেই, তবে আমি গাড়ি ভাড়া করে দিচ্ছি। আরেকটা কথা, তোমার অসুবিধা না হলে আমিও তোমার সঙ্গে যেতে চাই। মিতু প্রায় চেঁচিয়ে বলল, কেন? মনসুর সাহেব বললেন, আমি জানি না কেন যেতে চাচ্ছি, কিন্তু যেতে যে চাচ্ছি এতে ভুল নেই। বাবা, আমাদের ফ্লাইট বিকেল 3টায়। মনসুর সাহেব গম্ভীর গলায় বললেন, ফ্লাইট ক্যান্সেল করা কোনো ব্যাপার না। 2টি গাড়ি নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। গন্তব্য নেত্রকোনা, থানা কেন্দুয়া, গ্রাম রোয়াইল বাড়ি। প্রথম গাড়িতে বিশাল পাজেরো টাইপ গাড়ি। আছেন মনসুর সাহেব এবং তার কন্যা মিতু। তাদের পেছনে পেছনে মাইক্রোবাসে করে আমি, আমার সঙ্গে বাদল। বাদলকে খবর দিয়েছিলাম, সে মহা উৎসাহে ছুটে এসেছে। আমরা 2 জন বসেছি ড্রাইভারের পাশে। ড্রাইভারের নাম নেয়ামত আলী, হাসি খুশি তরুণ। লাশের গাড়ির ড্রাইভার হবে বয়স্ক, বিষণ্ণ মুখের কেউ। নেয়ামত আলীর মধ্যে বিষণ্ণতার ছিটাফোঁটা নেই। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে বরযাত্রী নিয়ে যাচ্ছে। গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরই সে বলল, স্যার গান দেব? আমি বললাম, কী গান দেবে? সব ধরনের গান আছে, ইংলিশ, হিন্দি, ড্যান্স মিউজিক। ড্যান্স মিউজিক দাও।
নেয়ামত আলী বলল, পতাকা নামায় মিউজিক দিতে হবে। কি পতাকা? লাল পতাকা। যে গাড়িতে লাশ যায় সে গাড়িতে লাল পতাকা দিতে হয়। আমার গাড়িতেও আছে। মিনিস্টারের গাড়িতে যেমন পতাকা থাকে, লাশের গাড়িতেও থাকে। লাশ হইল গিয়া মিনিস্টার। নিয়ামত রাস্তার পাশে গাড়ি পার্ক করে পতাকা খুলে ফেলে ড্যান্স মিউজিক দিয়ে দিল। গা ঝুমঝুম গা ঝুমঝুম মিউজিক। আমি বাদলের দিকে তাকিয়ে বললাম, কেমন বুঝছিস? বাদল সবগুলি দাঁত বের করে বলল, খুবই ভালো। মজা পাচ্ছিস তো? অবশ্যই, তোমার সঙ্গে যে কোনো জায়গায় যাওয়ার মধ্যেই মজা আছে। খালু সাহেব কি জানেন তুই আমার সঙ্গে? না। তাকে জানানো দরকার। রাতে রাতে আমরা ফিরতে পারবো বলে মনে হয় না। উনি পরে টেনশন করবেন। বাদল উদাস গলায় বলল, জানাতে হলে তুমি জানাও, আমি কথা বলবো না। আমি খালু সাহেবকে টেলিফোন করলাম। খালু সাহেব টেলিফোন ধরেই বললেন, হিমু, বাদল কোথায়? আমি বললাম, আমার পাশেই বসে আছে। তোমার পাশে বসা? জি খালু সাহেব। খালু সাহেব থমথমে গলায় বললেন, সে কেন তোমার পাশে বসে আছে সেটা কি জানতে পারি? আমি মধুর ভঙ্গিতে বললাম, আমরা একটা ডেড বডি নিয়ে নেত্রকোনার দিকে রওনা হয়েছি খালু সাহেব। কি বললে? আবার বলো। আমি আর বাদল একটা ডেড বডি নিয়ে নেত্রকোনা যাচ্ছি। কি নিয়ে নেত্রকোনা যাচ্ছ? ডেড বডি। পত্রিকায় পড়েছেন নিশ্চয়ই। কুখ্যাত সন্ত্রাসী মতি মিয়া ক্রসফায়ারে মারা গেছে। তার ডেড বডি নিয়ে যাত্রা করেছি। খালু সাহেব, আমাদের জন্য একটু দোয়া রাখবেন। আপনি কি বাদলের সঙ্গে কথা বলবেন? খালু সাহেব স্পষ্ট স্বরে বললেন, না। বলেই টেলিফোন অফ করে দিলেন। আমরা রয়্যাল বাড়ি পৌঁছলাম সন্ধ্যায়। পরিকল্পনা ছিল ঘণ্টাখানেকের মধ্যে দাফন কাফন শেষ করে ঢাকার দিকে রওনা হব। নানান ক্যাচাল শুরু হয়ে গেল। জাগ্রত জনতা আমাদের ঘিরে ধরল। জাগ্রত জনতার মুখপাত্র জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাহের উদ্দিন জ্বালাময়ী ভাষণ দিলেন। তার বক্তব্য, অতি দুষ্ট সন্ত্রাসীর কবর রয়্যাল বাড়িতে হবে না। জাগ্রত জনতাকে কখনো কিছু বোঝানো যায় না, তাদেরকে কিছু বলা বৃথা। আমরা সেখান থেকে রওনা হলাম মতি মিয়ার মামার বাড়ি বাল্লা গ্রাম। ওই গ্রাম যেহেতু অতি প্রত্যন্ত অঞ্চলে, সেখানে জাগ্রত জনতার দেখা পাবার কথা না। দেখা গেল আমার অনুমান ভুল। বাল্লা গ্রামের জনতা আরও বেশি জাগ্রত, তাদের মূর্তি আরও উগ্র। বাল্লা গ্রামের জাগ্রত জনতার মুখপাত্র জনৈক হিন্দু মেম্বার, তার নাম যাদব। যাদববাবু চোখ মুখ লাল করে বললেন, আপনাদের বিবেচনা দেখে অদ্ভুত হয়েছি। এমন এক খুনিকে আমাদের গ্রামে নিয়ে এসেছেন। আমি বললাম, এখন তো সে আর খুন করতে পারবে না। কবরে ঢুকাই দিবেন, শরীর পচে গলে যাবে। অসম্ভব, অসম্ভব। আপনারা যদি এক্ষণ বিদায় না হন অসুবিধা আছে। কি অসুবিধা আছে? সেটা মুখে বলবো না, কাজে দেখবেন। আমি জগলু ভাইকে টেলিফোন করলাম, জানতে চাইলাম কি করণীয়। জগলু ভাই শান্ত গলায় বললেন, লাশ ফেলে চলে আসো। কোথায় ফেলে আসবো? যেখানে ইচ্ছা ফেলে আসো। বলেই জগলু ভাই টেলিফোন অফ করে দিলেন। বাদল আমার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, খুবই মজা লাগছে, গুড অ্যাডভেঞ্চার। ডেড বডি নিয়ে ঘুরছি, কবর দেওয়ার জায়গা পাচ্ছি না। সো ইন্টারেস্টিং, সো মাচ ফান। দুর্ধর্ষ সন্ত্রাসী আঙ্গুল কাটা জগলু ভাইয়ের ডান হাত মতি মিয়ার ডেড বডি নিয়ে আমরা মোটামুটি ভালো ঝামেলাতেই পড়ে গেলাম। রাত 1টা থেকে শুরু হয়েছে বৃষ্টি। এমন বৃষ্টি যে 2 হাত সামনে কি হচ্ছে দেখা যায় না। আমরা ঢাকার দিকে ফিরে আসছি। শেষ চেষ্টা হিসেবে আজিমপুর গোরস্থানে ট্রাই করব, এরকম পরিকল্পনা। নিশিরাতে সাধারণ শব্দেও কানে অন্যরকম শোনায়। গাড়ির চাকার শব্দ, বাতাসের শব্দ এবং বৃষ্টির শব্দ সব মিলেমিশে একাকার হয়ে কেমন ভৌতিক আওয়াজ পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যেই মনে হচ্ছে সাদা চাদরে মুড়ি দেওয়া মতি মিয়া কাশছে, বুড়ো মানুষের খক খক কাশির মতো কাশি। বাদল চমকে উঠে বলল, ভাইজান, কে কাশে?
মাইক্রোবাসের ড্রাইভার নিয়ামত আলী চাপা গলায় বলল, আয়তুল কুরসি পড়েন, আইজ আমরার খবর আছে। বাদল আমার কাছে ঘেঁষে এসে ফিসফিস করে বলল, মতি মিয়া কাশছে নাকি? আমি উদাস গলায় বললাম, বুঝতে পারছি না, ঠান্ডা লেগে কাশি রোগ হতে পারে, তবে লাশদের ঠান্ডা লাগে এরকম আগে শুনি নাই। বাদল বলল, চলো আমরা ওনাদের পাজেরো গাড়িতে চলে যাই। নিয়ামত আলী বলল, আপনারা পাজেরো গাড়িতে যাইবেন আর আমি একলা থাকবো এখানে? ভূতের থাপ্পড় একা খামো, মাফ চাই। বলতে বলতে ব্রেক চেপে সে গাড়ি থামিয়ে দিল। মনসুর সাহেবের গাড়ি অনেক দূর এগিয়ে গিয়েছিল, সেটাও ফিরে এলো। মনসুর সাহেব গাড়ির উইন্ডো গ্লাস নামিয়ে অদ্ভুত গলায় বললেন, কি হয়েছে? আমাদের ড্রাইভার বলল, লাশ জিন্দা হয়ে গেছে, কাশতেছে। মনসুর সাহেব বললেন, কি বলো এইসব? বাদল সঙ্গে সঙ্গে বলল, ঘটনা সত্য, একবার হাঁচি দিয়েছে, আমি স্পষ্ট শুনেছি। নিয়ামত আলী বলল, সে ভূতে পাওয়া লাশ নিয়ে যাবে না, লাশ এইখানে নামিয়ে দিতে হবে। লাশ নামানোর সময়ও সে হাত দিয়ে ধরবে না। আমি মনসুর সাহেবকে জিজ্ঞেস করলাম, স্যার কি করা যায়? উনি চুপ করে রইলেন। মিতু বলল, সব ঝামেলা আপনি তৈরি করেছেন, কি করা যায় সেটা আপনিই ঠিক করবেন। আমি বললাম, তুমি আমার অবস্থায় হলে কি করতে? মিতু বলল, আপনার অবস্থা আমার কখনো হতো না। লাশ এখানে ফেলে রেখে যাব কি না সেটা বলো। আপনার যা ইচ্ছা করুন, আমি আর 5 মিনিট অপেক্ষা করব, তারপর বাবাকে নিয়ে চলে যাব। নিয়ামত আলী বলল, বাহাসের সময় নাই, এই জিনিস রাস্তার ধারে ফেলায় আমরা চলে যাব, সোজা কথা সোজা হিসাব। মৃত মানুষের ওজন বাড়ে, কথাটা সত্যি। হালকা পাতলা মতি মিয়াকে নাড়ানোই মুশকিল, টানাটানির কাজ আমাকেই করতে হচ্ছে। কেউ ধরবে না, বাদলও না। মনসুর সাহেব 5 ব্যাটারির একটা টর্চ জ্বালিয়ে ধরে আছেন। নিয়ামত আলী শেষ কথা বলে দিয়েছেন, তাকে 1 লাখ টাকা দিলেও সে লাশ হাত দিয়ে ধরবে না, 2 লাখ দিলেও না। অনেক ঝামেলা করে ডেড বডি নামালাম এবং কাদায় পা হড়কে গড়িয়ে পানি ভর্তি গর্তে পড়ে গেলাম। লাশের পা থেকে কাপড় খুলে গেছে, তার বীভৎস মুখ বের হয়ে আছে। লাশের চোখের পাতা রিগর মর্টিস হবার আগেই বন্ধ করতে হয়, নয়তো লাশ বিকট ভঙ্গিতে চোখ মেলে তাকিয়ে থাকে। মতি মিয়ার চোখ কেউ বন্ধ করেনি বলে তার চোখ ভয়ঙ্কর ভঙ্গিতে তাকিয়ে আছে। তাকে নিয়ে পানিতে নামার পর একটা ঘটনা ঘটল। ডেড বডি পানিতে ভেসে উঠল, এমনভাবে ভাসল যেন সে বসে আছে এবং আমাদের দিকে তাকিয়ে মাথা নাড়ছে। চারদিকেই ঘন শালবন, বাতাস লেগে গাছের পাতায় শীষের মতো শব্দ হলো। সবার কাছে মনে হলো মাথা দোলাতে দোলাতে মতি মিয়া শীষ দিচ্ছে। মিতু আতঙ্কিত গলায় বলল, হিমু সাহেব, আপনি এখনও গর্তে বসে আছেন কেন? উঠে আসুন তো, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ উঠে আসুন। আমি বললাম, উঠে আসতে পারছি না, ব্যাটা আমার শার্ট ধরে আছে। মিতু বলল, এইসব আপনি কি বলছেন? আমি বললাম, ঠাট্টা করছি, মৃত মানুষ শার্ট ধরবে কিভাবে? নামার সময় তার আঙ্গুলের ওপর শার্ট ঢুকে গেছে। নিয়ামত আলী বলল, আমি পরিষ্কার দেখছি, ভাইজান উঠতে ধরছিল, লাশটা খপ কইরা ওনার শার্ট ধরছে। আইজ আমরার খবর আছে, পড়েন সবাই, আয়তুল কুরসি পড়েন। মানুষের স্বভাব হচ্ছে সে একবার ভয় পেলে ভয় পেতেই থাকে। ভয় পাওয়াটা তার জন্য ধারাবাহিক ব্যাপার হয়ে যায়। নিয়ামত গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কেউ দয়া করে পেছনে তাকাবেন না, পিছনে তাকাইলেই ধরা খাবেন। বাদল ভীত গলায় বলল, কেন? নিয়ামত আলী চাপা গলায় বলল, হারামজাদা এখন খাড়া হয়েছে। বাদল বলল, কে খাড়া হয়েছে? নিয়ামত ফিসফিস করে বলল, বুঝেন না কেন? মতি মিয়ার লাশ খাড়া হয়েছে, আয়তুল কুরসি পড়েন। হারামজাদা মনে হয় গাড়ির পেছন পেছন দৌড় দিবে, দৌড় দিয়ে আমাদের ধরতে পারলে খবর আছে। গাড়ির দ্রুত গতিতে চলার অনেক বর্ণনা আছে, যেমন উল্কার গতিতে চলছে, গাড়ি ঝড়ের গতিতে চলছে। নিয়ামত বর্ণনার কাছাকাছি গতিতেই গাড়ি চালাচ্ছে।
বিপজ্জনকভাবে সে মনসুর সাহেবের পাজেরোকে ওভারটেক করে এগিয়ে গিয়ে তৃপ্তির ভঙ্গিতে বলল, এখন ধরলে পাজেরোওয়ালারে ধরবে, আমরা রক্ষা পাইছি। সে অবশ্যই রক্ষা পেল না। পাজেরোর ড্রাইভার তাকে ওভারটেক করলো। কিছুক্ষণের মধ্যেই নিয়ামত আলী পাজেরো ওভারটেক করলো। ঝড়ের গতি বাড়ছে। আমাদের দুই গাড়ি ওভারটেকের খেলা খেলছে। এর মধ্যে খালু সাহেবের টেলিফোন এসেছে। তিনি বাদলের সঙ্গে কথা বলতে চান। আমি বাদলের হাতে মোবাইল সেট ধরিয়ে দিলাম। বাদল ফিসফিস করে বলল, বাবা, এখন কথা বলতে পারবো না, আমরা খুব বিপদে আছি, আমাদের তাড়া করছে। কে তাড়া করছে? মতি মিয়া। মতি মিয়া হচ্ছে ডেড বডি, যাকে আমরা কবর দিতে নিয়ে যাচ্ছিলাম। সে জীবিত হয়ে গেছে। সে আমাদের তাড়া করছে। ধমকাচ্ছ কেন বাবা? নাও, হিমু ভাইয়ের সঙ্গে কথা বলো। আমি মধুর গলায় বললাম, হ্যালো খালুজান, ভালো আছেন? খালার শরীর ভালো? খালুজান আকাশ ফাটিয়ে গর্জন করলেন, তুমি আমার ছেলেকে কি করেছ? কিছু করিনি তো খালুজান। সে এইসব কি আবোল তাবোল বলছে? মরা লাশ তাড়া করেছে? মনে হয় চোখের ধান্দা। আমাদের ড্রাইভার নেয়ামতও সেরকম বলছে। আপনি কি ড্রাইভার নেয়ামতের সঙ্গে কথা বলবেন? চুপ, স্টুপিড। তুমি শুধু ঢাকায় এসে উপস্থিত হও, দেখো তোমাকে কি করি। এত উত্তেজিত হবেন না খালু সাহেব, অতিরিক্ত উত্তেজনায় স্ট্রোক ফ্রোক হয়ে যেতে পারে। চুপ, স্টুপিড। একই গালি বারবার কেন দিচ্ছেন খালু সাহেব? অন্য কোনো গালি দেন। একই গালি বারবার দিলে গালির পাওয়ার কমে যায়। খালু সাহেব বললেন, তোমাদের এখানে তোমরা দুজন ছাড়া আর কে কে আছে? নিয়ামত আলী আছে, আমাদের ড্রাইভার। দেখি তার হাতে টেলিফোনটা দাও। আমি বললাম, খালুজান, তার হাতে টেলিফোন দেওয়া যাবে না। সে যে গতিতে গাড়ি চালাচ্ছে, এখন যদি তার হাতে টেলিফোন দেই সে অ্যাক্সিডেন্ট করবে। আমি বরং তার কানের কাছে টেলিফোনটা ধরি, আপনার যা বলার বলেন। আমি নিয়ামতের কানের কাছে টেলিফোন নিলাম। নিয়ামত বলল, বৃত্তান্ত সবই সত্য। আপনি মুরব্বী, আপনার সঙ্গে মিথ্যা বললে কোনো ফায়দা আছে? খামাখা থমকাইতেছেন কেন? আমি ড্রাইভার নিয়ামত, আমি ধমকের ধার ধারি না। স্টুপিড গালি কইলাম দিবেন না। আমার জান হাতে নিয়ে গাড়ি চালাইতেছি, আমি বৈশা বৈশা ছিঁড়তেছি না। বুঝছেন মুরব্বী? ঝড়ের গতি কমে এসেছে। আমরা ঢাকার কাছাকাছি চলে এসেছি। বাদলের ভয়টা মনে হয় কমেছে। সে আমার কাঁধে মাথা রেখে আরামে ঘুমোচ্ছে। মিষ্টি গন্ধ পাচ্ছি। গন্ধটা পরিচিত কোনো ফুলের না, আবার অপরিচিতও না। গন্ধের উৎস ধরার চেষ্টা করছি, ধরতে পারছি না। গন্ধের উৎস ধরে ফেলা জটিল কোনো কাজ না। চোখ মেললেই বোঝা যাবে ব্যাপারটা কি। চোখ মেলতে ইচ্ছে করছে না। আধো ঘুম আধো জাগরণ অবস্থার মজাই আলাদা। এই অবস্থায় অনুমান খেলা খেলতে ভালো লাগে। এখন বুঝতে পারছি ফুলের গন্ধের উৎস আমার বিছানার পাশের চেয়ারে। সেই চেয়ারে কেউ একজন বসে আছে, হাতে ফুল নিয়ে এসেছে। প্রসেস অফ এলিমিনেশন পদ্ধতিটা কি বের করা যায়? কে? আমার কাছে ফুল নিয়ে আসার মানুষ একজন, রূপা। রূপা অবশ্যই আসেনি। সে গভীর রাতে আমার মেজ বাড়িতে উপস্থিত হবে না। রাত অনেক। আমি ঘুমোতে গেছি 11টার দিকে। 2-3 ঘন্টা নিশ্চয়ই ঘুমিয়েছি, অবশ্যই রাত 1টার বেশি। প্রসেস অফ এলিমিনেশন পদ্ধতিতে রূপা বাতিল। শুধু রূপা না, পুরো মহিলা জাতিই বাতিল। কোনো মহিলাই রাত 1টায় মেসে উপস্থিত হবে না। বাকি থাকলো পুরুষ। এমন কোনো পুরুষ এসেছে যে গায়ে আফটার শেভ লোশন দিয়েছে কিংবা সেন্ট দিয়েছে। খালু সাহেব গায়ে সেন্ট দেন। বাদলের সমস্যা নিয়ে গভীর রাতে আমার কাছে তিনি উপস্থিত হতে পারেন, তবে তিনি চেয়ারে চুপচাপ বসে থাকার লোক না। তাছাড়া ঘর অন্ধকার, তিনি ঘরে ঢুকেই বাতি জ্বালাবেন। প্রসেস অফ এলিমিনেশন পদ্ধতিতে তিনিও বাতিল। এমন কেউ আমার বিছানার কাছে বসে আছে যে বাতি জ্বালানোর ব্যাপারে আগ্রহী না, অর্থাৎ সে নিজের পরিচয় গোপন রাখতে চাচ্ছে। এমন লোক কে হতে পারে? আঙ্গুল কাটা জগলু ভাই? উনি কে গায়ে সেন্ট দেন?
আমি চোখ না মেলেই বললাম, জগলু ভাই কখন এসেছেন? চেয়ারে বসে থাকা মানুষটা জবাব দিল না, তবে সিগারেট ধরালো। তামাকের গন্ধ পেলাম। তোমার ঘর সবসময় খোলা থাকে? জি। আমার জিনিস কোথায়? আমি উঠে বসতে বসতে বললাম, সুটকেসের কথা বলছেন? চৌকির নিচে আছে, হাত বাড়িয়ে নিয়ে নিন। 25 লক্ষ টাকা ভর্তি সুটকেস তুমি চৌকির নিচে রেখে দিয়েছ? দরজা ভেতর থেকে বন্ধ পর্যন্ত করনি, এটা আমাকে বিশ্বাস করতে বলছো? হ্যাঁ বলছি। যা চলে যাবার সেটা যাবেই, হাজার চেষ্টা করেও ধরে রাখা যাবে না। মনসুর সাহেব তার টাকা পয়সা ব্যাংকে রাখেন, তারপরেও সেখান থেকে 25 লক্ষ টাকা বের হয়ে গেল না। টাকা ঠিকঠাক আছে? আছে বলেই তো মনে হয়, আমি গুনে দেখিনি। বাতি জ্বালাই, গুনে দেখুন। বাতি জ্বালাতে হবে না। আপনি মেসে ঢুকেছেন কিভাবে? কেউ কিছু জিজ্ঞেস করেনি? দারোয়ান জিজ্ঞেস করেছিল কোথায় যাব, তোমার কথা বলেছি, দরজা খুলে দিয়েছে। আপনি কি একা এসেছেন? একা আসি নাই, আমি একা ঘোরাফেরা করি না। আমি হাই তুলতে তুলতে বললাম, আমরা পৃথিবীতে আসি একা, পৃথিবী থেকে ফেরত যাই একা, কিন্তু পৃথিবীতে ঘোরাফেরা করি অনেককে নিয়ে। এই ধরনের সস্তা ফিলোসফি আমার সঙ্গে কপচাবে না। এইসব থার্ড রেট কথাবার্তা আমি জানি। বাতিটা জ্বালাই জগলু ভাই, মুখ দেখতে পাচ্ছি না বলে কথা বলে আরাম পাচ্ছি না। তাছাড়া সুটকেসের টাকাও আমাদের গোনা দরকার। 50টা 50,000 টাকার বান্ডিল থাকার কথা। জগলু ভাই কিছু বললেন না। আমি বাতি জ্বালালাম, সুটকেস খুলে টাকার বান্ডিল গুনলাম। জগলু ভাই কোনো কথা বলছেন না, তিনি তাকিয়ে আছেন আমার দিকে। টাকার পরিমাণ ঠিক আছে কিনা এই বিষয়ে তার কোনো আগ্রহ দেখা গেল না। হিমু। জি জগলু ভাই। তোমার সম্পর্কে আমি কিছু খোঁজ খবর নিয়েছি, তোমাদের মেসের দারোয়ানকেও জিজ্ঞেস করলাম। বেশিরভাগ মানুষের ধারণা তুমি সাধু সন্ন্যাসী টাইপ কেউ। তুমি নাকি ভবিষ্যৎ বলতে পারো। আমার ভবিষ্যৎ কি বলো দেখি? আমি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রাখলাম, তারপর চোখ খুলে বড় করে নিঃশ্বাস নিয়ে বললাম, আপনি পুলিশের হাতে ধরা পড়বেন, তারপর ফাঁসিতে ঝুলবেন। জগলু ভাই বিরক্ত গলায় বললেন, আমি যে ফাঁসিতে ঝুলবো এটা বলার জন্য সাধু সন্ন্যাসী পীর ফকির হওয়া লাগে না। যে কেউ বুদ্ধিমান মানুষ বলতে পারবে যে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। আমি বললাম, কবে ধরা পড়বেন সেটা কিন্তু যে কোনো মানুষ বলতে পারবে না। তুমি বলতে পারো? অবশ্যই। কবে? সেপ্টেম্বরের 11 তারিখ। জগলু ভাই হতভম্ব গলায় বললেন, সেপ্টেম্বরের 11 তারিখ? আমি বললাম, জি, আপনার ছেলের জন্মদিন। ছেলের জন্মদিন করতে গিয়ে আমি পুলিশের হাতে ধরা পড়ব? জি। এত সহজ হিসাব? জি, হিসাব সহজ। জগলু ভাই হাতের সিগারেট ফেলে দিয়ে নতুন আরেকটা ধরালেন। চেয়ার টেনে আমার দিকে খানিকটা ঝুঁকে এলেন। গুছিয়ে কোনো কথা বলার প্রস্তুতি। বেশিরভাগ মানুষই গুছিয়ে কথা বলার সময় শ্রোতার দিকে খানিকটা এগিয়ে আসে। হিমু, আমাকে তোমার কি মনে হয়, বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান। কীরকম বুদ্ধিমান? আপনার বুদ্ধি বেশ ভালো। একজন বুদ্ধিমান মানুষ যে জানে তার ছেলেকে সবসময় পুলিশ নজরে রাখছে, সে কি তার ছেলেকে দেখতে যাবে? আমি হাই তুলতে তুলতে বললাম, বড় বোকামিগুলি বুদ্ধিমান মানুষরাই করে। জগলু ভাই সুটকেস হাতে উঠে দাঁড়ালেন। আমি বালিশের নিচ থেকে মোবাইল সেট বের করে ওনার দিকে এগিয়ে দিলাম। জগলু ভাই বললেন, এটা তুমি রেখে দাও, এটা তোমার গিফট। আমি বললাম, গিফট আমি নেই না জগলু ভাই, গিফট নিয়ে আমার ওস্তাদের নিষেধ আছে। কে তোমার ওস্তাদ? আমার বাবা। তিনি বলে গিয়েছেন, হিমালয়, কাউকে কিছু দিবি না, কারো কাছ থেকে কিছু নিবিও না। নিজেকে সবসময় দেয়া নেয়ার বাইরে রাখবি। উপহার দেয়া নেয়া, প্রেম দেয়া নেয়া কিংবা স্নেহ মমতা দেয়া নেয়া কোনো কিছুর মধ্যেই থাকবি না। জগলু ভাই মোবাইল টেলিফোন হাতে নিলেন, প্যান্টের পকেটে রাখলেন, আর তখনই মোবাইল বেজে উঠল। আমি বললাম, জগলু ভাই, আপনার ছেলে টেলিফোন করেছে। সে প্রায়ই গভীর রাতে টেলিফোন করে। দেখি
শেষবারের মতো তার সঙ্গে কথা বলি। জগলু ভাই বললেন, আমি যে এখানে আছি সেটা বলবে না, খবরদার। হ্যালো হিমু চাচু। হ্যালো বাবু। কেমন আছো হিমু চাচু? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। হিমু চাচু, তুমি কি করছো? তোমার সঙ্গে টেলিফোনে কথা বলছি। আমিও তোমার সঙ্গে টেলিফোনে কথা বলছি। জগলু ভাই আমার কানের কাছে তার মাথা নিয়ে এসেছেন। কি কথাবার্তা হয় শুনতে চাচ্ছেন। মোবাইল নামক যন্ত্রের ভলিউম বাড়ানোর ব্যবস্থা আছে। কাজটা কিভাবে করা হয় আমি জানি না। জানলে ভলিউম বাড়িয়ে দিতাম। তাতে জগলু ভাইয়ের সুবিধা হতো। ছেলের প্রতিটি কথা পরিষ্কার শুনতে পেতেন। হিমু চাচু, বলো, শুনছি। আমাকে তুমি যে ভূতের বাচ্চাটা দিয়েছ তার নাম হলো হং। তুমি নাম দিয়েছ? না, ও আমাকে বলেছে। তোমার সঙ্গে কি ওর কথা হয়? হয়, রোজ রাতে সে কথা বলে। কি কথা বলে? অনেক কথা বলে, বাবার কথা বলে। বাবার কথা কি বলে? বাবা কোথায় আছে, কি করছে, এইসব বলে। ভূতের বাচ্চাদের জিজ্ঞেস করো তো, এখন তোমার বাবা কোথায় আছে? সেটা তো আগেই জিজ্ঞেস করেছি। হং কি বলেছে? বলেছে বাবা তোমার সঙ্গে আছে। কথা বলবে বাবার সঙ্গে? না, আমি এখন ঘুমাবো। বাবার সঙ্গে কথা বলতে চাচ্ছ না কেন? হং নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? হং বলেছে আমি যদি অনেক দিন বাবার সঙ্গে কথা না বলি তাহলেই জন্মদিনে বাবা আমাকে দেখতে আসবে। কথা বললে আসবে না। আমি এখন আর তোমার সঙ্গে কথা বলবো না, আমি ঘুমাবো। জগলু ভাই এখন বসে আছেন, মুখে জ্বলন্ত সিগারেট। আমি জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আর রাত করে লাভ কি, চলে যান। জগলু ভাই বললেন, ভূতের বাচ্চার ব্যাপারটা কি? আমি বললাম, কোনো ব্যাপারই না। একটা সবুজ বোতলে আমি কিছু সিগারেটের ধোঁয়া ভরে দিয়েছি। ভূতের বাচ্চা কথা বলছে, এই রহস্যটা কি? শিশু মনের কল্পনা, এর বেশি কিছু না। আমি যে তোমার সঙ্গে আছি সেটা কিভাবে বলল? কাকতালীয় ব্যাপার লেগে গেছে। জগৎ সংসারে কাকতালীয় ব্যাপার ঘটে। ভালো মতো চিন্তা করে দেখুন, আপনার জীবনেও অনেকবার ঘটেছে। জগলু ভাই উঠে দাঁড়ালেন। আমি বললাম, সুটকেস ফেলে যাচ্ছেন? জগলু ভাই বললেন, এত রাতে টাকা নিয়ে বের হব না, থাকুক তোমার কাছে, পরে এক সময় এসে নিয়ে যাব। আমি বললাম, তাহলে একটা কাজ করি, সুটকেসটা নিরাপদ থাকে এমন একটা জায়গায় রেখে আসি, আবার মনসুর সাহেবের কাছে দিয়ে আসি। জগলু ভাইয়ের ঠোঁটে এই প্রথম সামান্য হাসির আভাস দেখলাম। তিনি হ্যাঁ না কিছুই বললেন না। আমি বললাম, শুভ্র কেমন আছে? জগলু ভাই বললেন, শুভ্র কেমন আছে আমাকে জিজ্ঞেস করছো কেন? আপনাকে জিজ্ঞেস করছি কারণ আমার ধারণা আপনি তার খোঁজ খবর নেন। শুভ্র ভালো আছে। আমি বললাম, জগলু ভাই, আমার ধারণা আপনার সঙ্গে এই আমার শেষ দেখা। আপনি কি ওই ধাঁধার উত্তরটা জানতে চান? ওই যে কোন সে প্রাণী খাদ্য গ্রহণ করে না? উত্তর জানতে চাই না, উত্তর আমি নিজে নিজে বের করব। সহজ লাইনে চিন্তা করবেন জগলু ভাই। সমস্যা যত জটিল তার সমাধান তত সহজ। অতি জটিল যে জীবন তার ব্যাখ্যা সেই কারণেই অতি সহজ। ব্যাখ্যা কি? আপনি এই ধাঁধাটার জবাবও নিজেই বের করবেন। আপনি দীর্ঘ সময় জেগে থাকবেন, ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ পাবেন। মিতুরা ক্যানাডায় চলে যাবে। আমি শেষ দেখা করতে গেছি। মিতু আমাকে দেখেই বলল, একা এসেছেন না ঠেলা গাড়িতে নতুন কোনো ডেড বডি আছে? আমি বললাম, একা। মিতু বলল, এখন আর আপনাকে একা মানায় না, দু একটা ডেড বডি সঙ্গে না থাকলে আপনি কিসের হিমু? মিতুকে খুব আনন্দিত লাগছে। তার আনন্দের কারণটা ধরতে পারছি না। আমার ক্ষীণ সন্দেহ হলো সে আমাকে দেখেই আনন্দিত। তারপর হিমু সাহেব এসেছেন কি জন্যে? টাকার ব্যাগ নিয়ে যেতে? আমিও তাই ভাবছিলাম। আমাদের বিদায় দিতে আসার মানুষ আপনি না, আপনার দরকার টাকা। সুটকেস এখনই দিয়ে দেব নাকি আগে এক কাপ চা খাবেন? চা খেতে পারি। আপনার অসীম দয়া,
আমার মতো অভাজনের সঙ্গে চা খেতে রাজি হয়েছেন। নিজের সৌভাগ্যে নিজেরই ঈর্ষা হচ্ছে। তোমরা যাচ্ছ কবে? পরশু সকালে। তাহলে বাংলাদেশ বিদায়? হ্যাঁ, বাংলাদেশ বিদায়। দেশ নিয়ে আপনারা থাকুন। ভালো কথা। 3 মিনিট একা বসে থাকতে পারবেন? আপনার চাটা আমি নিজের হাতে বানাবো। কেন? আমার ইচ্ছা। তোমার বাবা কোথায়? জানি না কোথায়। ব্যবসা গুটিয়ে নিচ্ছেন তো, দম ফেলার সময় পাচ্ছেন না। মিতু চা এনে সামনে বসল। আমি এক চুমুকে চা শেষ করে বললাম, উঠি? মিতু তাকিয়ে আছে, কিছু বলল না। আমার ব্যবহারে সে যে প্রচণ্ড আহত হয়েছে সেটা বুঝতে পারছি। সে নিজেকে সামলে নিয়ে বলল, টাকার সুটকেস নিয়ে যান। আমি বললাম, সুটকেসের দরকার নেই। আমি উঠে দাঁড়ালাম। মিতু বলল, আপনি বসুন, আপনি যেতে পারবেন না, বসুন বললাম। আমি বসলাম। মিতু বলল, এখন বাজে 11টা। আপনি দুপুর পর্যন্ত থাকবেন এবং দুপুরে আমার সঙ্গে ভাত খাবেন। আমার জরুরি কাজ ছিল মিতু। আপনার কোনো জরুরি কাজ নেই। বেকার মানুষদের জরুরি কাজ থাকে না। বেকাররা যা করে তা হলো জরুরি কাজের ভান করে, ঘোরাঘুরি। দুপুরে কি খাওয়াবে? আপনি যা খেতে চাইবেন তাই খাওয়াবো। তাই বলে উদ্ভট কিছু চাইলে তো খাওয়াতে পারবো না। এখন আপনি যদি ময়ূরের মাংসের কাবাব আর হরিণের কলিজা ভুনা খেতে চান তাহলে পারবো না। বলুন কি খাবেন? সহজ কিছু খেতে চান যেন আমি নিজের হাতে রেঁধে আপনাকে খাওয়াতে পারি। পোলাওয়ের চালের ভাত, ঘন ডাল, দেশি মুরগির ডিমের ঝোল, কই মাছ ভাজা, ইলিশ মাছের ডিমের ভুনা, সঙ্গে থাকবে আমের আচার। খাওয়ার শেষে বগুড়ার দই। মিতু হাসছে। সে হাসতে হাসতেই বলল, আপনার ভাবভঙ্গি দেখে কখনো মনে হয় না আপনি কোনোদিন বিয়ে করবেন। যদি কখনো বিয়ে করতে ইচ্ছা হয় আমাকে জানাবেন। আমি একটা মেয়ে দেখে রেখেছি, সে আপনার জন্য পারফেক্ট হবে। রূপবতী মেয়ে, শুধু রূপবতীই না, বুদ্ধিমতীও। মেয়েটার প্রচুর টাকা। আপনার মতো ভ্যাগাবন্ডের এরকম বউই দরকার। আমি বললাম, মেয়েটার চিবুকে কি তিল আছে? মিতু তার চিবুকের তিল বাঁ হাতে ঢেকে সহজ গলায় বলল, হ্যাঁ আছে। খুব বেহায়ার মতোই কথাটা বললাম। আপনার কি মেয়ে পছন্দ হয়েছে? আমি বললাম, অবশ্যই পছন্দ হয়েছে, চলো যাই। মিতু বলল, চলো যাই মানে? কোথায় যাই? কাজী সাহেবের কাছে যাই, ঝামেলা শেষ করে আসি। মিতু বলল, সব কিছুই আপনার কাছে ঠাট্টা? আমি বললাম, তুমি যদি আমার মতো সব কিছু ঠাট্টা হিসেবে নাও তাহলে জীবন দেখবে অনেক ইন্টারেস্টিং। মিতু বলল, আমি যখন একটা খুন করব তখন ভাববো এটা ঠাট্টা, আবার যখন খুনির দায়ে ফাঁসিতে ঝুলবো সেটাকেও ভাববো ঠাট্টা। মিতু রাগে কাঁপছে। আমি তার রাগ দেখে মজা পাচ্ছি। মেয়েটা এত রাগলো কেন? মিতু বলল, আপনি হাসছেন কেন? হাসবো না? না, হাসবেন না, এবং আপনি চলে যাবেন। দুপুরে যে খাওয়ার দাওয়াত ছিল সেটা বাতিল? হ্যাঁ বাতিল। ধরে নিন আমি আপনার সঙ্গে ঠাট্টা করেছি। আচ্ছা যাও, ধরে নিলাম। বিদায়। হ্যাঁ বিদায়। আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব, রাখবেন প্লিজ? অনুরোধ করো, রাখবো। মিতু বলল, আমার ধারণা আপনি এই বাড়ি থেকে চলে যাবার সঙ্গে সঙ্গে আমার মন খারাপ হয়ে যাবে। ফিরে আসার জন্য আমি আপনাকে টেলিফোনের পর টেলিফোন করতে থাকব। আপনার প্রতি আমার এই অনুরোধ, আপনি টেলিফোন ধরবেন না। আর যদি ধরেনও ফিরে আসবেন না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। প্রমিস? হ্যাঁ প্রমিস। আমি পার্কে বসে আছি। দ্য গ্রেট জিতু মিয়া মাথা মালিশ করে দিচ্ছে। শুধু যে মাথা মালিশ করছে তাই না, গানও শোনাচ্ছে। সবই সিনেমার গান। কোন ছবিতে গানটা আছে, কোন নায়িকা গান গেয়েছেন, গানের আগে সেই ধারাভাষ্যও আছে। ওস্তাদ, এখন যে গানটা করব এটা রিয়াজ ভাই গাইছে। রিয়াজ ভাই কি সিনেমা লাইনের কেউ? অবশ্যই, হিট হিরু। ছবির নাম দুই দুয়ারি। নাম তো খারাপ না। নাম খারাপ না হইলেও ছবি খারাপ, ফিনিশিং নাই। এক হিরোইন ডাবল হিরো। ডাবল হিরোর ছবি ভালো হয় না। তাই নাকি?
সিঙ্গেল হিরোইন, ডাবল হিরো সব ছবি ফ্লপ হয়েছে। কারণটা কি? আল্লাহ পাকের ইশারা হইতে পারে। আল্লাহ পাকে ডাবল জিনিস পছন্দ করে না, উনার পছন্দ সিঙ্গেল। ঠিক না? ঠিক হতে পারে। তুই গান শোনা। মিতু মিয়া গান ধরার আগেই টেলিফোন বাজলো। মিতু টেলিফোন করেছে। হ্যালো মিতু, কেমন আছো? জি ভালো আছি। দুপুরে রান্না হয়ে গেছে? জি হয়েছে। নিজের হাতেই রেঁধেছ? হ্যাঁ। যেসব আইটেম বলেছিলাম সব রান্না হয়েছে? শুধু ইলিশ মাছের ডিমটা হয়নি। হিমু সাহেব শুনুন, আপনাকে কি বলেছি সেটা মাথায় রাখবেন না। আমি হাত জোর করছি, আপনি চলে আসুন। রান্নাবান্নার অভ্যাস আমার নেই, তারপরেও প্রতিটি আইটেম আমি রান্না করেছি। আপনি কোথায় আছেন বলুন, আমি গাড়ি নিয়ে এসে আপনাকে বাড়িতে নিয়ে যাব। আপনি কোথায়? আমি যে জায়গায় আছি পার্সি ভাষায় তাকে বলে পারিদায়েজা। পারিদায়েজা হচ্ছে চমৎকার বাগান, যে বাগানে পাখি গান করে। প্যারাডাইস শব্দটা এসেছে পারিদায়েজা থেকে। আপনি আসবেন না? আমি টেলিফোন বন্ধ করে দিয়ে জিতু মিয়ার দিকে তাকিয়ে বললাম, গান শুরু কর। পরিশিষ্ট। 2 বছর পরের কথা। 2 বছরের কি ঘটল তার সংক্ষিপ্তসার। খালুজান ঠিক করেছেন বাদলের বিয়ে দেবেন। তার ধারণা বিয়ে হলো বাদলের একমাত্র ওষুধ। সেই ওষুধের ব্যবস্থা হয়েছে। যে মেয়েটির সঙ্গে বিয়ের কথা মোটামুটিভাবে পাকা হয়েছে তার নাম আফরোজা। হোম ইকোনমিক্স পড়ে। তার হাসি সমস্যা আছে। তাকে যাই বলা হয় সে হাসে। বাদল তাকে যখন মতি মিয়ার গল্প বলেছে তখনও নাকি ভয় পাওয়ার বদলে সে মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে ভেঙে পড়েছে। এই ব্যাপারটা নিয়ে বাদল চিন্তিত। আমার কাছে পরামর্শের জন্য এসেছিল। আমি তেমন কিছু বলতে পারিনি। বাদল আহত গলায় বলল, এমন ভয়ঙ্কর ভৌতিক কাহিনী শুনলে গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাবার কথা, অথচ আফরোজা হাসছে। এর মানে কি হিমু ভাইজান? আমি বললাম, মেয়েটা মনে হয় তোর কথা বিশ্বাস করেনি। কি করা যায় বলো তো? যেখানে আমরা মতির ডেড বডি ফেলে এসেছিলাম সেখানে তাকে নিয়ে যা। সন্ধ্যাবেলা নিয়ে যাবি। নতুন পরিবেশে গল্পটা আবার বলে দেখ। ভৌতিক গল্পে পরিবেশ খুবই ইম্পর্ট্যান্ট। আমি একা তাকে ওই জায়গায় নিয়ে যাব? ও অসম্ভব। তুমি সঙ্গে গেলে যেতে পারি। তোদের মাঝখানে আমি কি হাইফেন হিসেবে থাকা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। তাছাড়া আফ তোমাকে দেখতে চায়। আফটাকে? বাদল লজ্জিত গলায় বলল, আফরোজকে আমি সংক্ষেপে আফ বলি। নামটা ভালো হয়েছে না? তোকে সে সংক্ষিপ্ত করে কি ডাকে? বাদল সংক্ষেপে হয় বাদ। তোকে কি বাদ ডাকে? বাদল হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাকে খুবই আনন্দিত মনে হচ্ছে। এক সন্ধ্যায় বাদ এবং আফকে নিয়ে উপস্থিত হলাম মাওনায়। সেখানে রাস্তার পাশে বাঁধানো কবর, দান বাক্স, শালু কাপড়ের চাদর, মোমবাতি সবই পাওয়া গেল। জানা গেল কবরটা অচিন পীরের। পীর সাহেব খুবই গরম। তিনি বেয়াদবি সহ্য করেন না। তবে খাস দিলে কেউ কিছু চাইলে অচিন বাবার সুপারিশে তা পাওয়া যায়। হুজরাখানার খাদেমের সঙ্গেও কথা হলো। খাদেমের নাম মুন্সি খালিলুল্লাহ। খাদেম যা বললেন তা হলো, বছর 2 আগে তিনি স্বপ্নে দেখেন যে এক নুরানি চেহারার মানুষ তাকে বলছেন, ওরে রাস্তার পাশে আমি শুয়ে আছি, তুই আমাকে কবর দে, এইখানে মাজার হোক। তুই তার প্রধান খাদেম। আমি বললাম, মাজারের আয় রোজগার কেমন? খাদেম সাহেব বললেন, আয় ভালো। সব বাস এখানে থামে। যাত্রীরা দান খয়রাত করে। শহর বন্দরেও খবর পৌঁছে গেছে। শহর বন্দর থেকে লোকজন আসে, এই যেমন আপনারা এসেছেন। আমি বললাম, উরস হয় না? খাদেম উৎসাহিত গলায় বললেন, উরস আগে হতো না, তবে গত শবে বরাতে অচিন বাবা আমাকে স্বপ্ন দেখা দিয়ে উরস করতে বলেছেন। বাবার ওফাতের দিন এখন থেকে উরস হবে। অচিন বাবার আসল নাম জানেন? উনার আসল নাম নকল নাম একটাই, অচিন বাবা। আমি অচিন বাবার উরসের জন্য দান বাক্সে 100 টাকা দিলাম।
মনসুর সাহেব তার কন্যাকে নিয়ে কানাডায় সেটেল করেছেন। দুজনেই ভালো আছেন বলে আমার ধারণা। মিতু প্রতি মাসে একটা করে চিঠি পাঠাচ্ছে। চিঠিতে সে কি বলতে চায় তা আমার কাছে স্পষ্ট না। একটা চিঠি নমুনা হিসেবে দিয়ে দিচ্ছি। হিমু সাহেব, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আপনি খারাপ থাকার মানুষ না। দেশের বাইরে পা দেবার পর থেকে মনে হচ্ছে বিরাট ভুল করেছি। দেশে থাকার সময় আপনার সঙ্গে আরও ভালো করে পরিচিত হওয়ার প্রয়োজন ছিল। আপনি মোটামুটি ইন্টারেস্টিং একজন মানুষ। এই জন্যই আপনার প্রতি আমার সামান্য কৌতূহল। 25 লক্ষ টাকা নিয়ে বাবা এক ধরনের কনফিউশনে ভোগ করছেন। তিনি কোনো এক বিচিত্র কারণে টাকাটা রাখতে চাচ্ছেন না। জনহিতকর কোনো কাজে তিনি টাকাটা খরচ করতে চান। এই ব্যাপারে বাবা আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এখানকার বাংলা পত্রিকায় দেখলাম শীর্ষ সন্ত্রাসী আঙ্গুল কাটা জগলু তার ছেলের জন্মদিন পালন করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে। আপনার কি মন খারাপ? আপনার এত প্রিয়জন, জিগরি দোস্ত, বদমাসটার কি সত্যি কোনো বিচার হবে? বাংলাদেশের যে অবস্থা দেখা গেল, কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে সমানে খুন খারাপি করে যাচ্ছে। আপনিও সঙ্গে আছেন এবং ওস্তাদ ওস্তাদ ডেকে যাচ্ছেন। আপনি কি এই চিঠিটার জবাব দেবেন? আমি পরিষ্কার বুঝতে পারছি চিঠির জবাব না দেয়া আপনার বিশেষ এক স্টাইল। আপনি থাকুন আপনার স্টাইল নিয়ে। আমার যখন ইচ্ছা হবে তখনই আমি আপনাকে চিঠি লিখব এবং সামারের টিকিট পাঠাবো যেন আমাদের এসে দেখে যেতে পারেন। কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আপনি ছুরি দিয়ে আমার এক আঙ্গুল কেটে দিয়েছেন। কে জানে এমন অদ্ভুত স্বপ্ন কেন দেখলাম। স্বপ্নে খুবই ভয় পেয়েছিলাম, তবে স্বপ্ন ভাঙার পর অনেকক্ষণ হেসেছি। এখন থেকে আমি আপনাকে ডাকবো আঙ্গুল কাটা হিমু। ইতি মিতু। পুনশ্চ আমি সাংকেতিক ভাষায় আপনাকে একটা বিষয় জানাচ্ছি, দেখি আপনি ধরতে পারেন কিনা। একটা পাখি, 4টা পাখি, 3টা পাখি। আঙ্গুল কাটা জগলু ভাইয়ের ফাঁসির হুকুম হয়েছে। প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশন করা হয়েছিল, লাভ হয়নি। ফাঁসির তারিখ হয়েছে। জগলু ভাইকে তারিখ জানানো হয়নি। এর মধ্যে একদিন তাকে দেখতে গেলাম। তিনি খুবই উত্তেজিত গলায় বললেন, বাবুর অসুখ যে ভালোর দিকে, এটা শুনেছ? আমি বললাম, শুনেছি। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট শেষ পর্যন্ত মনে হয় কাজ করতে শুরু করেছে। আমি বললাম, প্রকৃতির কর্মকাণ্ড চট করে বোঝা যায় না, তার প্যাচ অতি জটিল। আপনিও ধরা পড়লেন, তার অসুখও সারতে শুরু করল। জগলু ভাই বললেন, তোমার ওই ধাঁধার জবাব এখনো বের করতে পারিনি, বলে দেব? না, দেখি নিজেই বের করতে পারি কিনা। সেলে বসে থাকি, চিন্তা করা ছাড়া কিছু করার নেই। ভালো কথা, শুভ্র কেমন আছে? ভালো। তাকে একদিন নিয়ে আসবো? দরকার নেই। সিগারেট এনেছ? দাও, সিগারেট খাই। আমরা দুজন সিগারেট ধরালাম। জগলু ভাই বললেন, তোমাকে চিন্তিত লাগছে কেন? কোনো বিষয় নিয়ে কি চিন্তিত? আমি বললাম, একটা ধাঁধার রহস্য উদ্ধার করতে পারছি না। কি ধাঁধা বলো তো? একটা পাখি, 4টা পাখি, 3টা পাখি। জগলু ভাই বললেন, খুব সহজ ধাঁধা। একটা পাখি মানে হলো একটা অক্ষর, 4টা পাখি মানে 4টা অক্ষর, 3টা পাখি 3টা অক্ষর। আই লাভ ইউ। জগলু ভাইয়ের সঙ্গে দেখা করে ফিরে আসছি। তিনি পেছন থেকে ডাকলেন, সহজ গলায় বললেন, হিমু, মনে হয় তোমার সঙ্গে আর দেখা হবে না। আমি বললাম, আমারও সেরকমই মনে হচ্ছে। জগলু ভাই বললেন, তোমাকে শেষ কথাটা বলি, একটা পাখি, 4টা পাখি, 3টা পাখি। গল্প কক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের আঙ্গুল কাটা জগলু। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।